জমে উঠছে এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচগুলো এবং এখনো পর্যন্ত প্রিভিয়াস যে 6টা রাউন্ডের খেলা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে 12টা দলের মধ্যে 8টা দল এখনো কিন্তু সুপার লিগ পর্বে যাওয়ার রেসে বেশ ভালো মতন টিকে রয়েছে এবং সেই 8টা দলের মধ্যে প্রথম 3টা দল 10টা করে পয়েন্ট পেয়ে গেছে 6 ম্যাচ থেকে 5টা জয় নিয়ে। সবার উপরে আছে আবাহনী লিমিটেড, দ্বিতীয় অবস্থানে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং 3 নম্বর পজিশনে রয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাব যারা এই টুর্নামেন্টের হট ফেভারিটস টুর্নামেন্টটা জেতার জন্য, তারা বেশ কয়েক রাউন্ড ধরেই সবার উপরেই ছিল, তবে নামতে নামতে এখন 4 নম্বরে তারা নেমে গেছে। সব মিলে 6 ম্যাচ থেকে 4টা জয় নিয়ে 8টা পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের, পজিটিভ নেট রান রেট তাদের রয়েছে। এবং আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান লড়াই করবে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের সঙ্গে, যারা কিনা পয়েন্টস টেবিলের 8 নম্বরে অবস্থান করছে। 6 ম্যাচ থেকে 3টা জয় 3টা পরাজয়, সব মিলিয়ে 6টা পয়েন্ট তাদের দখলে এবং একটা নেগেটিভ নেট রান রেট তাদের রয়েছে। সুতরাং পয়েন্টস টেবিলের দিকে যদি তাকাই আমরা দেখব প্রথম 3টা দল 10টা পয়েন্ট পেয়েছে, পরের দুটো দল পেয়েছে 8টা পয়েন্ট, যার মধ্যে একটা মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তারপরের যে 3টা দল 6, 7, 8 এই 3টা দলের 6টা করে পয়েন্ট রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে খারাপ নেট রান রেট নিয়ে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব 8 নম্বরে অবস্থান করছে। অর্থাৎ সুপার লিগ পর্বে উঠতে হলে আগামীকালের ম্যাচটা আসলে তাদের জিততেই হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ঈদ চলে আসছে, ঈদের আগে সপ্তম রাউন্ড এবং অষ্টম রাউন্ড দিয়েই শেষ হতে চলেছে এবারে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রোজার ভেতরের যে আয়োজন। ঈদের পরবর্তী সময়ে বাকি রাউন্ডগুলোর খেলা হবে এবং সুপার লিগ রেলিগেশন লিগের খেলাগুলো তখন হবে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটা মিল রয়েছে। গত যেই রাউন্ডটা তারা খেলেছে, পঞ্চম রাউন্ড, সেখানে দুটো দলই কিন্তু পরাজিত হয়েছে এবং রান চেজ করে তাদেরকে হারতে হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব বিকেএসপি তে ম্যাচ খেলেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স এর সঙ্গে এবং সেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাট করে 336 রান করে। সেই রানটা মোহামেডান শেষ পর্যন্ত আর চেস করতে পারেনি এবং 65 রানের বড় ব্যবধানেই তাদেরকে ম্যাচটা হারতে হয়। সেই ম্যাচটাতে যদি বলি, তাসকিন আহমেদ মোহামেডানের ফাস্ট বোলার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই মুহূর্তের মূল পেসার বা পেস বোলিং এর নেতা, এই তাসকিন আহমেদ লিস্টে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচাইতে খারাপ বোলিং ফিগারের রেকর্ডটা কিন্তু সেদিনই করেছেন। 10 ওভার বল করে 107 রান তিনি হজম করেছেন, মাত্র 3টা উইকেট তার সাথে তিনি তুলেছিলেন অবশ্য। তবে তাসকিনের জন্য ডেফিনেটলি ভুলে যাওয়ার মতো একটা দিন, এবং আমার কাছে অন্তত মনে হয় না তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে এই ধরনের দিন আবারও ফিরে আসবে। যাই হোক, তাসকিনের একটা খারাপ দিনে আলটিমেটলি এনামুল হক বিজয় ক্যাপিটালাইজ করেছিলেন। 149 রানের একটা নক তিনি খেলেছিলেন এবং সে কারণেই 336 রান করতে পারে গাজী গ্রুপ ক্রিকেটার্স। সেই রানটা টু মাচ হয়ে যায় মোহামেডানের জন্য। এবং এবারে পুরো ডিপিএল এরই একটা ট্রেন্ড আমরা দেখছি যে 300-র অধিক রান হয়ে গেলে সেটা আসলে প্রতিপক্ষ দল চেস করতে পারছে না সামহাও। মোহামেডানের ব্যাটিং এর দিকে যদি তাকায়, সেখানে কিন্তু তাদের টপ অর্ডার বা ওপেনিং পার্টনারশিপটা কিন্তু ফর্মে আছে। তামিম ইকবাল, রনি তালুকদার দুজন কিন্তু গত ম্যাচেও রান পেয়েছেন। রনি তালুকদার একটা 50+ নক খেলেছেন। তামিম ইকবাল তার আগের দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি ছিল, গত ম্যাচটায় তিনি 48 রান করেছেন, তাও খুব ভালো একটা স্ট্রাইক রেট মেনটেন করে। এরপরে অবশ্য খানিকটা স্ট্রাগল করছে মোহামেডান তাদের ব্যাটিং এ। মাহিদুল ইসলাম অঙ্কন শুরুটা দারুণভাবে করেছিলেন তার এবারে ডিপিএল সিজনটায়, তবে শেষ কয়েকটা ম্যাচে খুব একটা রান পাচ্ছেন না 3 নম্বরে ব্যাট করতে আসা এই উইকেট কিপার ব্যাটার। গত ম্যাচটাতেও তিনি কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যান। মুশফিকুর রহিম কিছু রান পেয়েছেন, তাহিদ হৃদয় কম স্ট্রাইক রেটে কিছু রান পেয়েছেন, বাদবাকিরা কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেননি এবং সে কারণে মোহামেডান ওই 336 রানটা কিন্তু চেস করতে পারেনি। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আমার আশাটা এটাই থাকবে মোহামেডান সমর্থকদের কাছ থেকে অন্তত, যে তারা তাদের ব্যাটারদের কাছ থেকে যেন বেটার একটা সার্ভিস পায়। স্পেশালি এত শক্ত সমর্থ মিডল অর্ডার, যেখানে বেশিরভাগ ক্রিকেটারে আসলে ন্যাশনাল টিমেই খেলেছেন বা খেলছেন, সেই ক্রিকেটারদের কাছ থেকে কিন্তু আরেকটু টপ নচ পারফরমেন্স তারা আশা করতেই পারে। মোহামেডানের থেকে এবারে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দিকে যাওয়া যাক, যারা তাদের ম্যাচটা খেলেছিল গত রাউন্ডের খেলাটা সেই মিরপুর শেরেবাংলাতেই, প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক সেই ম্যাচটাতেও কিন্তু 300-র উপর একটা রান করেছে আগে ব্যাট করে এবং সেই রানটা চেস করতে সমর্থ হয়নি। মাত্র 253 রান করেছে শেষ পর্যন্ত ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং 55 রানে সেই ম্যাচটা তাদেরকে হারতে হয়েছে। তো সেই ম্যাচে মূলত ডিএসসির যে বোলাররা রয়েছে বা ধানমন্ডি স্পোর্টস ক্লাবের যে বোলাররা রয়েছে তাদেরকে নিয়ে খুব বেশি কমপ্লেন করার স্কোপ নেই। খুব হাই প্রোফাইল বোলিং অ্যাটাক তাদের নয়, তবে সেখানে তারপরে বলতে হবে কামরুল রাব্বির মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনাররা আছেন, হাসান মুরাদের মতো ক্রিকেটাররা রয়েছেন, কিছু অপশনস তাদের আছে যাদেরকে দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে সবচেয়ে বেস্ট যে বোলিং অ্যাটাক বলা যাবে সেটা কিন্তু না। যাই হোক, 300-র উপর একটা রান সেটা কিন্তু চেস করতে পারা মেবি সম্ভব ছিল, কারণ ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ব্যাটিং অর্ডারটা আমরা যদি দেখি সেখানে কিন্তু বেশ কিছু বড় রান করা ব্যাটাররা রয়েছেন। জাসির আলী রাব্বি ইতিমধ্যে একটা 140+ নক খেলেছেন, সোহান ইতিমধ্যে একটা 130+ নক খেলেছেন, এই দুজনই এই দলটায় রয়েছেন। ফজলে মাহমুদ রাব্বি রিসেন্টলি বেশ ভালো ফর্ম দেখাচ্ছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের মিডল অর্ডারের এই জায়গাটায় ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির রাব্বি এবং নুরুল সোহান
তাদের উপরেই কিন্তু অনেক বেশি চাপ রয়ে যাচ্ছে সবগুলো রান তুলে নেয়ার। গত ম্যাচটায় তারা তিনজন আসলে সেভাবে ক্লিক করতে পারেনি। ফজলে মাহমুদ কিছু রান পেয়েছেন, 50+ নক ছিল। ইয়াসির রাব্বি কিছু রান পেয়েছেন, সোহান সেভাবে ক্লিক করতে পারেননি। সবচেয়ে বড় কনসার্নের জায়গা ধানমন্ডি স্পোর্টস ক্লাবের, সেটা হচ্ছে তাদের ওপেনিং পেয়ারটা। জাকিরুল এবং হাবিবুর রহমান সোহানকে দিয়ে তারা ওপেন করেছিল, দুজনই সেই ম্যাচে আসলে ব্যর্থ হয়েছেন রান চেজে। সেটা একটা কনসার্নের কারণ হবে তাদের জন্য, যে আসলে ওপেনিং পেয়ারটা যদি ভালো মতো না ক্লিক করে বা পাওয়ার প্লের ভিতরে একটা ভালো স্টার্ট না দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ব্যাটাররা এমনিতেই অনেক চাপে পড়ে যান এবং বারবার নায়কোচিত কোনো একটা ইনিংস খেলে বিপদ থেকে বের হয়ে আসতে হচ্ছে। সেটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ হবে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের জন্য। এবারে আগামীকালের ম্যাচটায় যদি আসি, সেখানে আসলে ফেভারিট ডেফিনেটলি মোহামেডানই হবে। তাদের আসলে বোলিং ব্যাটিং এ একটা ভালো কম্বিনেশন রয়েছে এবং আমরা জানি যে এবারে টুর্নামেন্টে তারা হট ফেভারিট জেতার জন্য, এবং তাদের জিততে হবেও আমার কাছে মনে হয়। 8 পয়েন্ট নিয়ে তারা যে রয়েছে 6 রাউন্ড শেষে, তারা কিন্তু টপে থাকার চেষ্টা করবে, কারণ সুপার লিগেও আপনি পয়েন্টস গুলো ক্যারি করে নিয়ে যাবেন। যত বেশি সংখ্যক ম্যাচ আপনি জিততে পারবেন, ততই আপনার এই টুর্নামেন্ট জেতার সম্ভাবনাটা বেড়ে যায়। সুতরাং মোহামেডানের জন্য ডেফিনেটলি একটা চাপ থাকবে, তামিমের উপর একটা চাপ থাকবে, তার দলের উপর একটা আলাদা চাপ থাকবে। ধানমন্ডি স্পোর্টস ক্লাব আন্ডারডগ হিসেবে আগামীকালের ম্যাচটায় যাবে, তবে তারাও কিন্তু বেশ কিছু ক্লোজ ম্যাচ আমরা দেখেছি পূর্ববর্তী রাউন্ডে তারা বের করে নিয়ে আসতে পেরেছে, কারণ তাদের কিছু হিরোইক প্লেয়াররা আছেন, ইয়াসির রাব্বি কিংবা সোহান কিংবা ফজলে মাহমুদ রাব্বির কথা যদি বলি, তাদের মতো ক্রিকেটাররা রয়েছেন। সুতরাং ইন্টারেস্টিং একটা ব্যাটল হতে পারে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, এবং আমার একটা সৌভাগ্য হবে আগামীকালের সেই ম্যাচে আমি টি স্পোর্টস এর হয়ে ধারাভাষ্য প্যানেলে থাকবো এবং পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও থাকবো। আপনারা টি স্পোর্টস এর পর্দায় এবং সেই সাথে টি স্পোর্টস নেটওয়ার্কে আপনারা এই ম্যাচটা সরাসরি দেখার সুযোগটা পাচ্ছেন। থাকবেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সঙ্গে, থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গেও। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।